বইমেলা এলেই যে নামটি নিয়ে প্রচুর সমালোচনা এবং আলোচনার সৃষ্টি হয় সেটি হচ্ছে তসলিমা নাসরিন। এছাড়াও বইমেলার বাইরে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছিলেন এই তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন একজন বাংলাদেশি সুইডিশ লেখক, চিকিৎসক, নারীবাদী এবং ধর্মনিরপেক্ষ এবং মানবতাবাদী কর্মী। তিনি নারী নিপীড়ন এবং ইসলাম ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্য বেশ পরিচিত। তসলিমা নাসরিন বিংশ শতাব্দীর ৮০-এর দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্য জগতে প্রবেশ করেন। তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গ সমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্ম বিরোধী মতবাদ প্রচার করায় ইসলামী পন্থীদের রোষানলে পড়েন এবং বহু সময়ে তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ১ দশকেরও বেশি সময় বসবাস করার পর ২০০৪ সালে ভারতে চলে আসেন, কিন্তু ২০০৮ সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন। তসলিমা নাসরিন ১৯৬২ খ্রিস্টাব্দের ২৫শে আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের ময়মনসিংহ শহরে একজন বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার মাতা ঈদুল ওয়ারা গৃহিণী এবং পিতা রজব আলী পেশায় চিকিৎসক ছিলেন। ১৯৭৬ খ্রিস্টাব্দে তিনি ময়মনসিংহ রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেন। ১৯৭৮ খ্রিস্টাব্দে তিনি আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৮৪ খ্রিস্টাব্দে এমবিবিএস পাশ করেন। ১৯৮৬ খ্রিস্টাব্দ থেকে ১৯৮৯ খ্রিস্টাব্দে তিনি সরকারি গ্রামীণ হাসপাতালে এবং ১৯৯০ খ্রিস্টাব্দ থেকে ১৯৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে স্ত্রী রোগ বিভাগে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেসিওলজি বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ১৩ বছর বয়স থেকে তসলিমা কবিতা লেখা শুরু করেন। কলেজে পড়ার সময় ১৯৭৮ থেকে ১৯৮৩ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেজুতি নামক একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন। ১৯৭৫ খ্রিস্টাব্দে বিভিন্ন পত্র পত্রিকায় তসলিমার কবিতা প্রকাশিত হয়। ১৯৮৬ খ্রিস্টাব্দে শিকড়ে বিপুল ক্ষুধা নামক তার প্রথম কবিতার সংকলন প্রকাশিত হয়। ১৯৮৯ খ্রিস্টাব্দে নির্বাসিত বাহিরে অন্তরে, ১৯৯০ খ্রিস্টাব্দে আমার কিছু যায় আসে না কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়। এই সময় তসলিমা ঢাকা হতে প্রকাশিত নইমুল ইসলাম খান দ্বারা সম্পাদিত খবরের কাগজ নামক রাজনৈতিক সাপ্তাহিকীতে নারী অধিকার বিষয়ে লেখা শুরু করেন। তার কাব্যগ্রন্থ ও সংবাদপত্রের কলামে নারীদের প্রতি ইসলামপন্থীদের শোষণের অভিযোগ করায় ১৯৯০ খ্রিস্টাব্দে বাংলাদেশের একদল ইসলামপন্থী এই পত্রিকার অফিস ভাঙচুর করে। এই সময় নির্বাচিত কলাম নামক তার বিখ্যাত প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়, যার জন্য ১৯৯২ খ্রিস্টাব্দে তসলিমা আনন্দ পুরস্কার লাভ করেন। ১৯৯৩ খ্রিস্টাব্দের মধ্যে অতলে অন্তরীণ, বালিকার গোল্লাছুট ও বেহুলা একা ভাসিয়েছিল ভেলা নামক আরো ৩টি কাব্যগ্রন্থ, যাব না কেন, যাব ও নষ্ট মেয়ের নষ্ট গল্প নামক আরো ২টি প্রবন্ধ সংকলন এবং অপর পক্ষ, শোধ, নিমন্ত্রণ ও ফেরা নামক ৪টি উপন্যাস প্রকাশিত হয়। ১৯৯৩ খ্রিস্টাব্দে লজ্জা নামক তার ৫ম উপন্যাস প্রকাশিত হয়। এই উপন্যাসে বাংলাদেশের মুসলিমদের দ্বারা একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর অত্যাচারের বর্ণনা করা হয়। এই উপন্যাসটি প্রকাশের পর অমর একুশে গ্রন্থমেলায় একদল ইসলামপন্থী তসলিমার উপর শারীরিকভাবে নিগ্রহ করে ও তার এই উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায়। গ্রন্থমেলা কর্তৃপক্ষ তাকে মেলায় প্রবেশ করতে নিষেধ করেন। এই বছর অক্টোবর মাসে কাউন্সিল অব ইসলামিক সোলজার্স নামক এক ইসলামপন্থী সংগঠন তার বিরুদ্ধে ফতোয়া জারি করে। তসলিমা নাসরিনের ৭টি আত্মজীবনী গ্রন্থের অধিকাংশ বাংলাদেশ ও ভারত সরকার দ্বারা নিষিদ্ধ হিসেবে ঘোষিত হয়। আমার মেয়েবেলা নামক তার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থে ইসলাম ও মুহাম্মদের প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে ১৯৯৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষিত হলেও ২০০০ খ্রিস্টাব্দে এই বইয়ের জন্য তসলিমা দ্বিতীয়বার আনন্দ পুরস্কার জয় করেন। ২০০২ খ্রিস্টাব্দে তার দ্বিতীয় আত্মজীবনী উতাল হাওয়া বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষিত হয়। ২০০৩ খ্রিস্টাব্দে ক নামক তার তৃতীয় আত্মজীবনী বাংলাদেশ উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গে এই বইটি দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হলেও ভারতীয় মুসলিমদের একাংশের চাপে নত হয়ে পশ্চিমবঙ্গে বইটি নিষিদ্ধ হিসেবে ঘোষিত হলে সরকারের এই সিদ্ধান্ত লেখক মহলে তীব্রভাবে সমালোচিত হয়। এই নিষেধাজ্ঞা ২০০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ ছিল। ২০০৪ খ্রিস্টাব্দে সেই সব অন্ধকার নামক তার চতুর্থ আত্মজীবনীমূলক গ্রন্থ বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৯৪ খ্রিস্টাব্দের মে মাসে দ্য স্টেটসম্যান পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি ইসলামী ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কোরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন। এর ফলে ইসলামপন্থীরা তার ফাঁসির দাবি জানাতে শুরু করে। ৩ লাখ ইসলামপন্থীদের একটি জমায়েতে তাকে ইসলামের
ইসলামের অবমাননাকারী সাম্রাজ্যবাদী শক্তির দালাল রূপে অভিহিত করা হয়। দেশ জুড়ে তার শাস্তির দাবিতে সাধারণ ধর্মঘট ডাকা হয়। হাবিবুর রহমান সিলেটে একটি সমাবেশে তার মাথার দাম 50 লাখ টাকা ঘোষণা করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে জনগণের ধর্মীয় ভাবনাকে আঘাত করার অভিযোগে মামলা রুজু করা হয় এবং জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সে সময় আলোকচিত্রী শহীদুল আলম সহ বিভিন্ন জনের আশ্রয়ে তিনি 2 মাস লুকিয়ে থাকার পর উচ্চ আদালতের নির্দেশে তার জামিন মঞ্জুর করা হয় এবং তসলিমা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর তিনি 1994 খ্রিস্টাব্দে সুইডেনে ও 1995 থেকে 96 খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানিতে বসবাস করেন। 1997 খ্রিস্টাব্দে তিনি সুইডেন ফিরে গেলে রাজনৈতিক নির্বাসিত হিসেবে জাতিসংঘের ভ্রমণ নথি লাভ করেন। এই সময় তিনি সুইডেনের নাগরিকত্ব লাভ করেন ও সুইডিশ কর্তৃপক্ষের নিকট তার বাংলাদেশের পাসপোর্ট জমা দেন। 1998 খ্রিস্টাব্দে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এই সময় তার মা অসুস্থ হয়ে পড়লে তিনি বাংলাদেশ সরকারের নিকট দেশে ফেরার অনুমতি চেয়ে ব্যর্থ হলে তিনি জাতিসংঘের ভ্রমণ নথি ত্যাগ করে সুইডিশ কর্তৃপক্ষের নিকট হতে তার বাংলাদেশের পাসপোর্ট ফেরত পান এবং বিনা অনুমতিতে বাংলাদেশ প্রবেশ করেন। বাংলাদেশে তার বিরুদ্ধে পুনরায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রুজু হলে তিনি পুনরায় দেশ ছাড়তে বাধ্য হন। 1999 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফ্রান্সে বসবাস করেন। দীর্ঘ 6 বছর অপেক্ষার পর 2000 খ্রিস্টাব্দে তিনি ভারতে প্রবেশ করায় ভিসা সংগ্রহ করতে সমর্থ হলে তিনি কলকাতা যাত্রা করেন। এই বছর মার্চ মাসে তিনি শোধ নামক তার একটি উপন্যাসের মারাঠি ভাষায় কর্মের প্রচারে মুম্বাই শহরে পৌঁছানোর সময় ইসলামপন্থীরা তাকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন। 2002 খ্রিস্টাব্দে তসলিমার পিতা মৃত্যুশয্যায় শায়িত হলে তসলিমা বাংলাদেশ প্রবেশে অনুরোধ করে ব্যর্থ হন। 2004 খ্রিস্টাব্দে ভারত সরকারের পক্ষ থেকে তাকে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হলে তসলিমা কলকাতা শহরে বসবাস শুরু করেন। 2006 খ্রিস্টাব্দে টিপু সুলতান মসজিদের ইমাম সৈয়দ নুরুর রহমান বরকতি নাসরিনের মুখে কালি লেপন করলে পুরস্কৃত করার ঘোষণা করেন। 2007 খ্রিস্টাব্দের মার্চ মাসে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড নামক একটি সংগঠন তার মুন্ডচ্ছেদের জন্য 5 লাখ টাকা ঘোষণা করেন। এই বছর 9 আগস্ট তিনি শোধ উপন্যাসের তেলেগু ভাষায় অনুবাদ কর্মের প্রচারে হায়দ্রাবাদ শহরে গেলে অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন নামক একটি রাজনৈতিক দলের প্ররোচনায় উত্তেজিত জনতা তাকে আক্রমণ করে। 17 আগস্ট কলকাতা শহরের মুসলিম নেতারা তসলিমাকে হত্যা করার জন্য বিপুল অর্থ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। 21 নভেম্বর অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম নামক একটি ইসলামী জঙ্গি গোষ্ঠী কলকাতা শহরে তাণ্ডব শুরু করলে সেনাবাহিনীকে আইন ও শান্তি রক্ষার জন্য মোতায়েন করা হয়। এই দাঙ্গার পর নাসরিনকে কলকাতা থেকে জয়পুর হয়ে দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভারত সরকার তাকে পরবর্তী 7 মাস একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী করে রাখেন। 2008 খ্রিস্টাব্দে তাকে সিমন দা বোভেয়ার পুরস্কারের জন্য নির্বাচিত করা হলেও তিনি ভারতে প্রবেশের অনুমতি না পাওয়ার আশঙ্কায় ফ্রান্স যাত্রা করে পুরস্কার নিতে অসম্মত হন। এই সময় তিনি নেই কিছু নেই নামক তার আত্মজীবনীর 6ষ্ঠ ভাগ প্রকাশ বাতিল করেন এবং কলকাতার দাঙ্গার জন্য দায়ী দ্বিখণ্ডিত নামক তার বিতর্কিত বইটির কিছু অংশ অপসারণ করতে বাধ্য হন। ভারতের প্রাক্তন বিদেশ সচিব মুস্কন্দ দুবে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একটি পত্রে ভারত সরকারকে চাপ দিয়ে তসলিমার গৃহবন্দী অবস্থার মুক্তির জন্য অনুরোধ করেন। 2008 খ্রিস্টাব্দের 29 মার্চ তসলিমা ভারত ছাড়তে বাধ্য হন। 2015 খ্রিস্টাব্দে আল কায়দার সঙ্গে যুক্ত ইসলামপন্থীরা তার প্রাণনাশের হুমকি দিলে সেন্টার ফর ইনকোয়ারি তাকে ওই বছর 27 মে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে সহায়তা করে এবং তার খাদ্য বাসস্থান নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাসিত হওয়ার পর তসলিমা নাসরিন ভারতে থাকাকালীন সময়ে প্রথম বাংলাদেশী হিসেবে জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস 8 এ আমন্ত্রণ পান, কিন্তু তিনি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। 1982 খ্রিস্টাব্দে তসলিমা কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রেমে পড়েন এবং গোপনে বিয়ে করেন। 1986 খ্রিস্টাব্দে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। 1990 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক নইমুল ইসলাম খানের সঙ্গে তার বিয়ে হয় এবং 1991 সালে বিচ্ছেদ হয়। তিনি 1991 সালে সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদকে বিয়ে করেন এবং 1992 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তসলিমার কোনো সন্তানাদি নেই। বিভিন্ন সময়ে তসলিমা নাসরিন সমালোচিত হয়েছেন। 2019 সালে শ্রীলঙ্কা যখন বোরকা নিষিদ্ধ করে তখন নাসরিন এই সিদ্ধান্তের সমর্থনে তার মতামত টুইটার ও ফেসবুকে প্রকাশ করেন। তিনি বোরকা পরিহিতা নারীকে চলমান কারাগার এবং আত্মঘাতী বোমা হিসেবে অভিহিত করেন, যা বিভিন্ন গণমাধ্যম কর্তৃক প্রচারিত হয়। 2021 সালের এপ্রিলে ইংরেজ জাতীয় দলের ক্রিকেটার মঈন আলীকে নিয়ে টুইট করেন। তিনি বলেন, মঈন আলী ক্রিকেট না খেললে সিরিয়াতে গিয়ে আইএসআই এর সঙ্গে যোগ দিত। তার এই টুইটের ফলে আরো অনেক ক্রিকেটার এর বিরোধিতা করেন। ইংরেজ জাতীয় দলের পেসার আর্চার রিটুইট করে লিখেছেন, আপনি কি সুস্থ? আমার মনে হয় না। তবে তোপের মুখে এবং বিরোধিতার মুখে তসলিমা নাসরিন তার এই টুইট সরিয়ে ফেলতে বাধ্য হন। এছাড়াও আরো কিছু ইংরেজ ক্রিকেটার স্যাম বিলিংস ও বেন ডাকেট টুইটারে তসলিমা নাসরিনের আইডি কে রিপোর্ট করার জন্য আহ্বান জানান। তসলিমা নাসরিন পরবর্তী
এক সাক্ষাৎকারে জানান, তিনি মূলত মঈন আলীকে নির্দেশ করে টুইট করেননি, তিনি কট্টর ইসলামকে নির্দেশ করে টুইটই করেছেন এবং এই টুইটের কারণে তার মাঝে কোনো অনুশোচনা নেই। তাকে নিয়ে ইংরেজ ক্রিকেটারদের বিরোধিতা নিয়ে তিনি বলেন, তারা তাদের সতীর্থকে সমর্থন করছে, ভালো কথা, তারা বলেছে বলে আমি টুইটটি মুছে দিয়েছি, কিন্তু তারা আমার সম্পর্কে কতদূর জানে।